মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে রিফাতের। ভিড়ের মাঝে বারবার চোখ চলে যাচ্ছে মেয়েটার দিকে। একদম কোণার দিকে টেবিলে বসে আছে একা একা। দীঘল কালো চুল আর মায়াকাড়া চেহারা বেশ টানছে রিফাতকে। শ্যামা গায়ের রঙে টানা টানা চোখ দুটো অসহায় দৃষ্টি মেলে এদিক সেদিক তাকাচ্ছে। আর একটা কারণে চোখ যাচ্ছে হয়তো, মেয়েটা খুব সিম্পল একটা থ্রি পিস পরে এসেছে, যা এই অনুষ্ঠানের সাথে একদমই বেমানান। রিফাত তার আশেপাশে একবার চোখ ঘুরিয়ে আনলো। সবাই ঝলমলে পোশাক পরে ঘুরছে, সেখানে এই মেয়ের এমন পোশাক খুব বেমানান। অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরকম সস্তা পোশাক পরে কে আসে? মেয়েটার এমন পোশাক পরে আসার কারণ দুটো হতে পারে। এক, তার হয়তো দামি পোশাক এফোর্ড করার মতো ক্ষমতা নেই। দুই, অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছে তার ছিল না, বাধ্য হয়ে এসেছে। রিফাত ভ্রুকুচকে ভাবছিল মেয়েটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারল না। আচমকা পিঠে চাপড় খেয়ে চমকে উঠল রিফাত। পাশ ফিরে দেখল মিনহাস এসে বসেছে তার পাশে। মিনহাস ইশারা করল, অনেকক্ষণ ধরে দেখছি তোকে ওদিকে দেখছিস, বারবার মালটাকে মনে ধরেছে নাকি? রিফাতের চোখে মুখে বিরক্তি দেখা দিল। মিনহাসের এই মুখ পাতলা স্বভাব ভালো লাগে না রিফাতের। যেটা মনে আসে সেটাই বলে ফেলে, ভালো মন্দ বাছবিচার করে না। নেহাত ন্যাংটাকালের বন্ধু, তাই কিছু বলে না। মেয়েটাকে দেখতে দেখতেই জবাব দিল, মেয়েটাকে খুব চেনা চেনা পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি, চিনিস নাকি বলতো? মিনহাস উচ্চস্বরে হেসে দিল। যদিও মাঝে মাঝে উপস্থাপকের গমগমে কণ্ঠ, করতালি আর লাউড মিউজিকের কারণে ওর হাসির আওয়াজ খানিকটা চাপা পড়ে গেল, তবুও কয়েকজন চমকে ফিরে দেখল ওদের। রিফাত বিরক্ত হয়ে মিনহাসের দিকে তাকাতেই সে হাসি বন্ধ করে রিফাতের কানে ফিসফিস করল, ফেসবুকের যুগ, আশেপাশে সবাইকে চেনা চেনাই লাগে। যদিও এই মেয়েটাকে আমি চিনি। ফেসবুকে এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করার অভিযোগ ছিল মেয়েটার বিরুদ্ধে। ছেলেগুলো প্ল্যান করে ওকে ডেকে এনে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। কি বলিস এসব? রিফাত সত্যিই অবাক হলো। মিনহাস কোকের ক্যানে চুমুক দিল। বিশ্বাস না হলে কানিজকে জিজ্ঞেস করিস, ও কানিজের সাথেই এসেছে। আর কানিজকে তো জানিস, যেসব মেয়েদের কিচ্ছা আছে ওদের নিয়েই ওর কাজ কারবার। কুর্নিশে কানিজের কানিজ? রিফাতের বিস্ময় বোধ বাড়ল। কানিজ মেয়েটা অনেক বোল্ড, আজকাল বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে বেশ আলোচনায় থাকছে। যদিও ওর শুরুটা অনলাইনে কাপড়ের বিজনেস দিয়ে হয়েছিল, এখন ওর কাপড় একটা ব্র্যান্ড বলা যায়। দুটো নিজস্ব শোরুম দিয়েছে ঢাকাতে, নতুন করে আরও একটা বিজনেস শুরু করেছে। যেসব মেয়েরা একা একা ঘুরতে বেড়াতে চায় তাদের নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যায়। লেডি ট্রাভেলার্স গ্রুপ বলে ফেবুতে নতুন গ্রুপও খুলেছে, সেটাও বেশ ধুমধুমার চলছে শুনেছে। সেই কানিসের সাথে এই মেয়ে কিছুতেই যায় না। মিনহাস অসন্তুষ্ট হয়ে জবাব দিল, তাছাড়া আর কোনো কানিজকে চিনিস তুই? একটাই কানিজ আছে এই তল্লাটে। মিনহাসের এই আর এক স্বভাব, সোজা উত্তর দিতে পারে না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। কাজেই কথা না বাড়িয়ে রিফাত বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকালো। এই মেয়েকে দেখে মোটেও মনে হচ্ছে না যে সে 5টা ছেলের সাথে প্রেম করতে পারে। চেহারা আর আচরণ দুই জায়গাতেই মেয়েটাকে বড্ড আটপৌড়ে দেখাচ্ছে। কোথাও কিছু একটা গরমিল আছে। এক নাগারে তাকিয়ে থাকার কারণেই হয়তো বার কয়েক চোখাচোখিও হলো দুজনার। রিফাতের চোখে চোখ পড়া মাত্রই কেমন সংকুচিত হয়ে গেল মেয়েটা। গায়ের ওড়নাটা ঠিক করলো অকারণে। রিফাত মুচকি হেসে উঠে দাঁড়ালো। মিনহাস অবাক হয়ে জবাব দিল, কোথায় যাচ্ছিস? মেয়েটার সাথে পরিচয় হয়ে আসি। কি বলছিস এসব? ওই মেয়েটার সাথে তুই পরিচিত হবি? মিনহাস অবাক হয়ে রিফাতকে দেখল। যে ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না, সে এমন একটা মেয়ের সাথে কথা বলতে যাবে? ব্যাপারটা ঠিক যেন হজম হচ্ছে না মিনহাসের। রিফাত অবশ্য ওর বিস্ময়বোধ নষ্ট করলো না, আলতো হেসে বলল, কেন হতে পারি না? এই মেয়েটার সাথে নিজে যেচে পড়ে? আমার বেশ কৌতূহল যাচ্ছে মেয়েটাকে নিয়ে। আজব, তুই সবসময় এমন উদ্ভট আচরণ করিস কেন? এই ফকিন্নি মার্কা মেয়েটার মধ্যে তুই কি এমন ইন্টারেস্টিং দেখলি? আমার কাজই হচ্ছে যে কোনো নেগেটিভ বিষয়ে পজিটিভ কিছু খুঁজে বের করা। ইনফ্লুয়েন্সার হয়েছে কি সাধে? তাই বলে যেখানে সেখানে? প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিনহাস। রিফাত এবার জবাব না দিয়ে হাঁটা ধরল। মিনহাস তাকে ডাকলো কয়েকবার, কিন্তু সে শুনল না। হাই, আমি রিফাত। আপনি?
হইচই আর আওয়াজে কথা চাপা পড়ে যাচ্ছে বলে রিফাত বেশ উঁচু গলায় প্রশ্ন করেছে। মেয়েটা বেশ ঘাবড়ে গেল। কে বলছেন? রিফাত হাসল। আপনি ছাড়া আর কেউ তো নেই এখানে, কাজেই আপনাকে বলছি। কি নাম আপনার? মেঘা। তড়িঘড়ি করে জবাব দেয় মেয়েটা। বাহ, বেশ কাব্যিক নাম তো। বুঝতে পারি। মেঘা আগের মতোই নার্ভাস হয়ে চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজল। রিফাত হাসল। কানিজকে খুঁজছেন? ওকে এখন পাবেন না। এইসব পার্টিতে এসে কেউ আপনার মতো জড়সড় হয়ে বসে থাকে না। এখানে মানুষ আসে নিজের পরিচয়ের গণ্ডি বড় করতে, যেটাকে এই যুগের ভাষায় কানেকশন বাড়ানো বলে। বুঝলেন? মেঘা মাথা দোলালো। রিফাত ওর সামনের চেয়ারে বসলো। পড়ালেখা করেন তো? মেঘা চুপচাপ বসে রইল। রিফাতের কথার উত্তর দিল না। ও জানে ছেলেটা কোনোভাবে ওকে চিনতে পেরে গেছে। এখন ফালতু আলাপ জমাতে এসেছে। এরপর হয়তো বাজে প্রস্তাব দেবে, জানতে চাইবে কত টাকা দিলে ছেলেটার সাথে রাত কাটাবে। মেঘার কান্না পেয়ে গেল। ঘটনার কত দিন হয়ে গেল, এখনো মানুষ ভুলে না কেন? কেন তাকে চিনে ফেলে লোকজন? তার চেহারা এখন যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে, তবুও নিজেকে লুকাতে পারে না। ভাবতে ভাবতে মুখ চোখ লাল হয় তার। আর কত দিন বয়ে বেড়াবে এই যন্ত্রণা? ঠিক এই কারণে কোথাও চায় না মেঘা। নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে। আজও আসতো না, কানে জোর করে ধরে এনেছে ওকে। এইসব পার্টিতে নাকি কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না। কে এলো কে গেল, কেউ ফিরেও তাকায় না। এখন তো দেখছে উল্টো কেস। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ তাকে চেনে। যেখানেই যায় কেউ না কেউ চিনে ফেলে। চিৎকার করে কাঁদতে মন চায় মেঘার। মেঘা কোন ক্লাসে পড়েন? রিফাত আবার জানতে চাইল। অ্যাডমিশন দিচ্ছি। ভেজা গলায় জবাব দিল মেঘা। আরে আপনি তো দেখছি ছোট্ট বাবু। 18 হয়নি নিশ্চয়ই। তা ছোট্ট বাবু এখানে কি করে? এটা তো ছোট বাবুদের জায়গা না। মেঘা হঠাৎ দাঁড়িয়ে গেল। রিফাতের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। শুনুন, আমি জানি আপনি আমাকে চিনতে পেরেছেন। খারাপ মেয়ে ভেবে গল্প করতে এসেছেন। এখন নিশ্চয়ই বাজে প্রস্তাব দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি অমন মেয়ে না। আমি আসলে বলে শেষ করতে পারে না মেঘা। কান্না ওর কণ্ঠ রুদ্ধ করে। ও আর অপেক্ষা করল না, এক ছুটে বেরিয়ে গেল। রিফাত প্রথম হতভম্ব হয়ে বসে রইল। কি ঘটল সেটা বুঝতে পেরেই উঠে দাঁড়ায়। ও শিট, মেয়েটা ভুল বুঝলো আমাকে। কানিজ টের পেলে খুব খারাপ হবে। আফটার অল মেয়েটা ওর সাথে এসেছে। বিড়বিড় করে মেঘার পিছু ছুটল রিফাত। বড় হলরুম পেরিয়ে লম্বা করিডোরের ওপাশে খাবার খাওয়ার জায়গা। মেঘাকে কোথাও পেল না। তন্ন তন্ন করে খুঁজে হয়রান রিফাত। এত অল্প সময়ে গেল কোথায় মেয়েটা? চলে গেছে নাকি? আবারও লম্বা করিডোর দিয়ে হেঁটে গেল রিফাত। এবার কান খাড়া ছিল বলে মিহি কান্নার আওয়াজ কানে বাঁধল। ভালো মতো তাকিয়ে মেঘাকে খুঁজে পেল একদম কোনায়। অন্ধকারে দুই হাতে মুখ ঢেকে বসে থাকতে দেখল মেঘাকে। আজব মেয়ে তো আপনি। একা একা এই অন্ধকারে বসে আছেন, ভয় ডর নেই? মুখ তুলে রিফাতকে দেখে খিচিয়ে উঠল মেঘা। আপনি আপনি কেন এসেছেন? বলেছি না আমি অমন মেয়ে নই। তাহলে কেমন মেয়ে আপনি? মেঘা থমকে গেল। মানে কি বলতে চাইছেন আপনি? রিফাত মুচকি হাসল। আমি কি বলতে চাইছিলাম, সব তো আপনি বলছেন। একা একাই মন গড়ার কথা বলে যাচ্ছেন সেই তখন থেকে। মেঘা চুপ করে গেল। খানিক পরে মৃদুস্বরে বলল। আপনি চলে যান। আমার সাথে কেউ দেখলে উল্টাপাল্টা ভাবতে পারে, আপনি কেউ খারাপ বলবে। খারাপ বলবে কেন? আপনি কি কোনো খারাপ কাজ করেছেন? করেছি তো, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করেছি। এটা খারাপ না? সত্যি করেছেন নাকি? খোলে বলুন তো, এতগুলো ছেলেকে হাতে রাখার নিনজা টেকনিক কি? আমিও একটু শিখে নিতাম, তারপর মেয়েদের উপর অ্যাপ্লাই করতাম। রিফাতের বলার ভঙ্গিতে মেঘা ফিক করে হেসে দিল। মজা নিচ্ছেন? আরে বাহ, মেয়েটার হাসিটা তো বেশ চমৎকার। দাঁতগুলো দিয়ে ক্লোজ আপের বিজ্ঞাপন হবে। মনে মনেই নিজেই নিজেকে বলল রিফাত। হ্যাঁ নিচ্ছি। এবার বলুন তো। কি বলবো? নিনজা টেকনিক, মেয়ে বশীকরণের নিনজা টেকনিক। মেঘা মুচকি হাসল। আমি যেটা পারি ওটা ছেলে বশীকরণের নিনজা টেকনিক। মেয়েদের জন্য কাজে লাগবে না। তাছাড়া ওসব টেকনিক আমি ভুলে গেছি সেই কবেই। মিথ্যা বলছেন। আমাকে শেখাবেন না বললেই হয়।
রিফাতের কথায় এবার উচ্চস্বরে হাসল মেঘা। খুব মেয়ে পটাতে পারেন, আপনার কাছে তো আমি নস্যি। আপনি পটে গেছেন? যাক, বাঁচলাম তবে। অনেক সময় বাঁচলো আমার। মেঘা ঠোঁট টিপে হাসি আটকায়। নিঃসন্দেহে ছেলেটা ভীষণ বাকপটু। সে নিজের ছোট্ট পার্স তুলে নিল। রিফাত অবাক হয়ে জানতে চাইল, উঠলেন যে? চলে যাব, ভালো লাগছে না এখানে। চলে যাব মানে কি? যখনই আপনার সাথে গল্প করতে বসছি আপনি উঠে হাঁটা দিচ্ছেন, না হয় কান্না করছেন। এটা কেমন ভদ্রতা? মেঘা রাগল না। এত আওয়াজ আর কোলাহল ভালো লাগছে না, তাছাড়া রাত হয়ে গেলে হোস্টেলে ঢুকতে পারবো না। ও, আপনি হোস্টেলে থাকেন বুঝি? ওপর নিচে মাথা নাড়ে মেঘা। রিফাত ওর আদুরে মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর কি ভেবে নিচেও উঠে দাঁড়ায়। আপনার যদি আপত্তি না থাকে, লিফট দিতে পারি আপনাকে? বাজে কোনো মতলব নেই তো? মেঘার সরল প্রশ্নে রিফাত মন খুলে হাসল। মেয়েটাকে চালাক ভেবেছিল, এখন দেখছে বোকার হদ্দ। আমার কোনো মতলব থাকলে তা কি আপনাকে বলবো? বললে আমার সাথে যেতে রাজি হবেন? বরং মাঝ রাস্তায় যেয়ে গাড়ি থামিয়ে গ্লাস লাগিয়ে। মেঘা কিছুক্ষণ চেয়ে থেকে হাসল। আপনার সেন্স অফ হিউমার ভালো। আম অনার্ড ম্যাম। ভাও করল রিফাত, তারপর বলল, তবে একটা মতলব আছে অবশ্য। আপনার সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য লিফট দিতে চাচ্ছি। আমার সাথে কমিউনিকেশন বাড়াতে আপনি কি আগ্রহী হবেন? মেঘা মুচকে হাসল। দুজনে হেঁটে পার্কিংয়ে এলো। আপনার হাসিকে পজিটিভ সাইন ধরে নিচ্ছি। এখানে 5 মিনিট দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসি। মেঘা ঘাড় হেলিয়ে সায় দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘার সামনে গাড়ি থামে। পাজেরোর দরজা খুলে ওকে ভিতরে ডাকে রিফাত। এত দামি গাড়ি হয়তো আশা করেনি মেঘা। সে অবাক হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কোন দিকে যাব? রিফাতের প্রশ্ন। মোহাম্মদপুর সুকন্যা গার্লস হোস্টেল। মেঘা বাইরে তাকিয়েছিল। কথাগুলো বলে আবারও দৃষ্টি বাইরে নিল। রিফাত গাড়ি ঘুরিয়ে নিল। বনশ্রী টু মোহাম্মদপুর বেশ লং রুট। ভাগ্য ভালো এই মুহূর্তে রাস্তা ফাঁকা। রিফাত এক টানে চলে এলো। গুগল ম্যাপ দেখে নিয়ে একদম মেঘার হোস্টেলের সামনে। চলে এসেছি আপনার ঠিকানায়। মেঘা বিনা বাক্যে গাড়ি থেকে নামে। থ্যাঙ্কস, আশা করছি আবার আসবেন না। রিফাতের মুখে প্রশ্ন চিহ্ন। মানে খুব সোজা, আমাকে লিফট দেওয়ার বাহানায় ঠিকানা চিনে নিলেন। কমিউনিকেশন বাড়াতে হয়তো আবার আসতে পারেন, এই জন্য আগেই মানা করেছি। রিফাত হো হো করে হাসলো। ভারী মজার মানুষ তো আপনি। আজ প্রথম শুনলাম, এতদিন জানতাম না আমি বোরিং মানুষ। কারা বলে? যারা বলে তারা আপনাকে চেনেই না ঠিক মতো। এত তাড়াতাড়ি চিনে গেলেন আমাকে? আপনি দেখছি বুলেট ট্রেনের গতিতে ছুটছেন। রিফাত মাথা চুলকায়। কি যেন বলছিলেন? আমার আসার কথা? আসলে সমস্যা কি? একসাথে চা খেলাম একটু, আপনার পড়ালেখার খোঁজ নিলাম। সমস্যা নেই, তবে মনে হয় না আপনার সময় হবে। কন্টেন্ট বানিয়ে গান গেয়ে কি সময় থাকবে? আমাকে দেখতে আসার থাকলে আসবেন, মাঝে মাঝে আমাকে গান শুনিয়ে যাবেন, আমার মাইন্ড রিফ্রেশ হবে। মেঘার কথায় কাশি শুরু হয়ে গেল রিফাতের। মেঘার ঠোঁটের হাসি বিস্তৃত হলো। শুনুন, একটা কথা ভাবুন তো, অপরিচিত একজন হলেও আপনার কাছ থেকে লিফট নিতে রাজি হলাম কেন? পরদিন এলে উত্তরটা দেবেন অবশ্যই। বলেই মুচকি হেসে হোস্টেলে ঢুকে গেল মেঘা। রিফাত হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা ওকে চিনে ফেলেছে? ও তো ভেবেছে ওকে চেনেনি মেয়েটা। রিফাত হেসে দিল। বোকা বোকা মেয়েটা বেশ চালাক দেখা যাচ্ছে। রিফাত মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে নিজেকে আয়নায় দেখল অকারণে। মেয়ে মহলে তার পপুলারিটি বেশ ইমপ্রেসিভ দেখা যাচ্ছে। ফুরফুরে মেজেছে গাড়িতে উঠে বসল সে। অনেক দিন পরে আজ মনটা বেশ হালকা লাগছে তার। শীষ দিতে দিতে গাড়ি ঘোরায় সে। তার ঠোঁটের কোণে একটা দুষ্টু মিষ্টি হাসি খেলা করছে তখনও। তাকে এমন রূপে দেখলে মিনহাসের হার্ট অ্যাটাক হতো নির্ঘাত। ওদিকে মেঘা তখন থেকে মিটমিট হেসে যাচ্ছে। এখনো ঘোরের মাঝে আছে সে। আজ না চাইতেও তার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। অনেক দিন ধরে রিফাত দ্য পজিটিভ থিঙ্কার পেজটা ফলো করে মেঘা। যে কোনো পরিস্থিতিতে জীবনকে পজিটিভ ওয়েতে দেখার নানা ভাবনা শেয়ার করে রিফাত, যেটা খুব ইন্সপায়ারিং ওর জন্য।
বলতে গেলে ওর কারণেই মেঘা নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে পেরেছে। মনে মনে ইচ্ছে ছিল রিফাতের সাথে পরিচিত হওয়ার, কিন্তু সেই ইচ্ছে এভাবে পূরণ হবে তা কখনো ভাবেনি। এখনো বিশ্বাস হচ্ছে না রিফাত নিজে গাড়ি ড্রাইভ করে তাকে হোস্টেলে পৌঁছে দিয়েছে। নিচের গায়ে চিমটি কাটে মেঘা, ব্যথায় উহ করে আওয়াজ করে ওঠে। পরক্ষণেই হেসে দিল। আজ অনেক অনেক দিন পরে তার গুমোট জীবনে ভালো কিছু ঘটল। বহুদিন পরে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে ঘুমোতে গেল মেঘা। শেষ রাতে চমৎকার একটা স্বপ্নও দেখল। ঘুমের মাঝে বিড়বিড় করল, ভীষণ ভালো মানুষ আপনি, শুধু অনুরোধ রাখি সবার মতো ভুল বুঝবেন না আমাকে। আজমল শেখের পায়ে হাত দিতেই তিনি ছট করে পা সরিয়ে নিলেন। স্বামীর এহেন কর্মে অদূরে দাঁড়ানো সাজেদা বেশ মর্মাহত হলেন। মেয়ের দিকে স্নেহের দৃষ্টি মেলে দিলেন। শোভা, মন খারাপ করিস না মা, ইনশাল্লাহ তুই সফল হবি। মা অনেক দোয়া করে তোর জন্য। শোভার চোখ ততক্ষণে চলে টইটম্বুর। নিজেকে সংবরণ করার বহু চেষ্টা করেও পারল না, ঝরঝর করে কেঁদে দিল। সাজেদা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে স্বামীর দিকে তাকালেন। আর কতদিন মেয়েটার সাথে এমন ব্যবহার করবে? বাবা হয়ে সন্তানের সাথে এমন করতে পারো কি করে? হৃদয় কাঁপে না তোমার? ছোট মানুষ না হয় ভুল করে ফেলেছে, তাই বলে এমন করবে? আজমল শেখ যেন দৃষ্টি দিয়ে ঝলসে দেবেন স্ত্রীকে। তপ্ত নয়ন নিয়ে মেয়েকে দেখলেন এক নজর, তারপর স্ত্রীর দিকে ফিরে চাইলেন। যে সন্তানের জন্য নিজের পূর্বপুরুষের ভিটামাটি ত্যাগ করতে হয়, খোলা হাওয়ায় শ্বাস নেওয়া মানুষটার খাঁচার মতো ফ্ল্যাটে নিঃশ্বাস নিতে হয়, অপরিচিত শহরে লুকিয়ে চুরিয়ে বাঁচতে হয়, সেই সন্তানকে অন্তত আমি মাফ করতে পারবো না। আমি যে এখন ওকে সন্তান বলে স্বীকার করছি, এটাই অনেক। এর বেশি আশা তুমি করবে না যে তোমার মেয়ে। শোভা হাউমাউ করে কাঁদল। ভুল করেছিলাম বাবা, সেই ভুলের 2.5 বছর পার হয়েছে। এবার তো মাফ করে দাও। আর কত শাস্তি দেবে? তুমি তো আমার বাবা, আমার জন্মদাতা। ছোট থেকে তোমার কোলে হেসে খেলে বড় হয়েছি। তোমার আদরের সন্তান হিসেবে মাফ পাওয়ার অধিকার কি আমার নেই? আজমল শেখের চোখ মুখ জুড়ে বিরক্তি, মুখের উপর হাত ছাড়েন। পুরনো কাসন দিয়ে ঝেড়ো না তো, যা করতে যাচ্ছ তাই করো। তোমার জন্য কম হেপাতো পোয়াচ্ছি না। এবার ভালো কোথাও চান্স পেয়ে আমাকে উদ্ধার করো। আশা করি আমার আর তোমার পড়ার খরচ টানতে হবে না। তোমার আরো 2টি ভাই বোন আছে, তাদের ভাবনা ও ভাবার সুযোগ দাও আমাকে। অনেক কষ্টে নিচে কান্না থামিয়ে শোভা নাক টানে। তাহলে এই দোয়াই করো বাবা, আমি যেন নিজের পায়ে দাঁড়াই, তোমার টাকা যেন আর নষ্ট না করি। আজমল শেখের আর ধৈর্য হলো না। স্ত্রী আর মেয়েকে ঘরে রেখে বেরিয়ে এলেন। সাজেদা মেয়ের মাথায় হাত রাখে। বাবার উপর অভিমান করিস না শোভা, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই কেবল ভালো কোথাও চান্স পেয়ে দেখা। শোভা মাথা দোলালো। কিছুই ঠিক হবে না মা। বাবা কখনোই আর আগের মতো আমাকে ভালোবাসবে না। বাবার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছি আমি। হতাশ হয়ে মাথা নাড়ে শোভা। আমি যাই মা, দেরি হয়ে যাবে। হ্যাঁ যা। তবুও বেরুতে বেরুতে শোভা পিছু ফিরে তাকায়। ভাবে যদি ভুল করেও তার বাবা দরজায় দাঁড়ায়, সেই ছোট্ট বেলায় যেমন দাঁড়াতো। পরীক্ষার দিনগুলোতে বাবা নিজে ওকে স্কুলে নিয়ে যেত। শোভার পছন্দের জিনিসগুলো এনে ঘর ভরিয়ে দিত বাবা। আড়ত থেকে ফিরে এসে প্রথমেই শোভার খোঁজ করত। কোথায় হারিয়ে গেল সেই সব দিন? তার প্রতি বাবার ভালোবাসা। একটা মাত্র ভুল কি এভাবে সব শেষ করে দেবে? অশ্রুসিক্ত নয়নের শোভা পথ চলতে গিয়ে হোঁচট খায়। কেটে যাওয়া পা থেকে গলগল করে রক্ত বেরোয়, তবুও বিন্দুমাত্র ব্যথা টের পায় না শোভা। যার হৃদয় জুড়ে ক্ষত তার জন্য এ ব্যথা কিছুই না। ব্যথা উপেক্ষা করে শোভা এগিয়ে যায়। বাবার অভিমান, মায়ের কষ্ট, ভাই বোনদের অবহেলা কেন যেন আর সহ্য হচ্ছে না শোভার। নিজের জীবন নিজে নেওয়ার মতো গর্হিত পাপ করতেও মন সায় দেয় না। কিন্তু এই জীবনের একটা সমাপ্তি টানার সময় হয়ে গেছে। নিজেকে নিয়ে নতুন করে ভাববার সময় হয়েছে। ভেজা নয়নের বাড়িধারা হাত দিয়ে মুছে নিল। শোভা দৃঢ় সংকল্প করে সবকিছু আবার আগের মতো করে ফেলবে সে। আবার বাবার মন জয় করবে, পরিবারে আগের মতো আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে। আর এজন্য যা করা দরকার করবে। নিজেকে জীবনের এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যাতে সে তার বাবার পুরনো গৌরব ফিরিয়ে দিতে পারে। বাবার নিচু হওয়া মাথা
পুনরায় উঁচু করে দেবে সে। রিফাত, মিনহাজ, ফুয়াদ, নিয়াজ আর হাফিজ সদ্য ইউনিভার্সিটি শেষ করা 5 বন্ধু যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে। ওদের মধ্যে রিফাত আর মিনহাজ ইউটিউবে পরিচিত মুখ। রিফাত বিভিন্ন সামাজিক বৈশ্বিক ইস্যুতে কথা বলে আর মিনহাজ ফুড ব্লগিং করে। ফুয়াদ আর হাফিজ একটা সফটওয়্যার ফার্মের সাথে জড়িত আছে। নিয়াজ ওর বাবার অফিসে বসছে। সপ্তাহের একটা দিন ওরা 5 বন্ধু ব্যস্ততাকে পাশ কাটিয়ে একসাথে হয়ে আড্ডা দেয় সারাদিন। স্থানটা এক একদিন এক এক জায়গায়, নিজেদের সুবিধে মতো কোনো প্লেস। আজকে যেমন বসেছে 7 মসজিদ রোডের 4 সিজনে। এটা নিয়াজের অফিসের কাছাকাছি। এই রিফাত, তোর নেক্সট প্রজেক্ট কি বলতো? কোনো বিষয় নিয়ে ভিডিও দিবি? হাফিজের প্রশ্ন আসতেই মিনহাজ হাত তুলল। মেয়েদের নিয়ে কিছু হবে হয়তো। তুই কিভাবে বলছিস? রিফু কি তোকে কিছু বলেছে? ফুয়াদ প্রশ্ন করলো। মিনহাজ হাসলো। আমাকে তোরা আড়ালে মিডিয়া মিনহাজ ডাকিস না, তাহলে তোদের এই ডাক বৃথা যেতে দেই কি করে? বন্ধুরা হাসলো সবাই। নিয়াজ আর এক টেবিলে বসে ল্যাপটপে অফিসের জরুরি মেইল চেক করছিল। মিনহাজের কথা শুনে উঠে এসে গম্ভীর গলায় জানতে চাইল। সত্যি নাকি রে রিফু? রিফাত অসন্তোষ প্রকাশ করলো। ধ্যাৎ, মিনহাজের কথা তোরা সিরিয়াসলি নিচ্ছিস কেন? জানিস না মিডিয়ার সব কথা বিশ্বাস করতে নেই। যা নিউজ হয় তার বেশি ভাগই ভুয়া নিউজ। হো হো হাসির আওয়াজে ছাদে টিকে থাকাই দায়ী হলো। মিনহাজের মেজাজ খারাপ হলো। সে একে একে সব বন্ধুদের দিকে চোখ বুলিয়ে আনলো। তারপর রিফাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু এ কথাও সত্য, যা রটে তার কিছুটা বটে। তুই বল, সেদিন ওই মেয়েটার সাথে তুই কথা বলিসনি? ওকে তো গাড়িতে লিফট পর্যন্ত দিলি দেখলাম। রাতও কাটিয়েছিস কিনা কে জানে। রিফাতের মধ্যে কোনো হেলদোল নেই, বরং ফুয়াদ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। কি বলছিস দোস্ত? বিশ্বাস হচ্ছে না। রিফু আর যাই হোক, মেয়ে মানুষের দোষ নেই। আরে বাবা, আমি সত্যি বলছি না মিথ্যা সেটা ওকে জিজ্ঞেস কর না। আমি নিজেও কি কম অবাক হয়েছি? বল রিফু, আমি কি মিথ্যে বলেছি? রিফাত সিগারেট ধরালো। পরপর কয়েকটা লম্বা টান দিতেই হাফিজ ওর হাত থেকে সিগারেট টেনে নিল। ভালো লক্ষণ না এটা। কথা এড়ানোর জন্য সিগারেট জ্বালানো পুরনো টেকনিক। বল দেখি মিনহাজ যা বলছে সত্যি কিনা। রিফাত পুনরায় সিগারেট কেড়ে নেয়। আংশিক সত্য, ওর স্বভাব বাড়িয়ে বলা। মেয়েটার প্রতি কিউরিয়াসিটি হয়েছিল, এটা সত্য। তোরা তো জানিস কোনো ব্যাপারে কিউরিয়াসিটি হলে সেটা নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাব। এখানেও সেম ব্যাপার। আর গাড়িতে লিফট দেওয়ার ব্যাপারটা একদম আনইউজুয়াল। মেয়েটা সিক ফিল করছিল তাই লিফট দিয়েছি, নাথিং এলস মামু। ওহ তাই বল, আমিও তো সেটাই বলি। রিফুর মেয়েরই দোষ নেই। এবার প্রমাণ পেলি তো। বলতে বলতে ফুয়াদ কোক ঢেলে গলা ভিজালো। মিনহাজ জুলঝুলে দৃষ্টি নিয়ে রিফাতকে দেখছে। চোখাচোখি হতেই রিফাত ইশারা দিল আর কিছু না বলতে। মিনহাজ মাথা নেড়ে ঠোঁট টিপে হাসলো। তার অনুমান তাহলে সত্যি, রিফাতের ঘটনা অনেক দূর এগিয়েছে। কিন্তু ওই মেয়েটার মধ্যে কি এমন দেখলো রিফাত? একে তো ভিডিও ভাইরাল হয়েছে, তার উপর তেমন সুন্দর বা স্মার্টও নয়। ওর চাইতে ঢের ভালো মেয়ে রিফাতের পিছনে ঘোরে। মিনহাজ ঠিক বুঝলো না রিফাত কেন কিছু বলতে নিষেধ করলো ওকে। মুখে বলছে তেমন কিছু না, কিছুই যদি না হয় তাহলে এত লুকোছাপার কি আছে? আড্ডা ভাঙলো রাত 11টা নাগাদ। মোহাম্মদপুর ক্রস করতে যেয়ে মনে হলো মেঘা নামের মেয়েটার সাথে দেখা করলে কেমন হয়। আজই তো কোথায় যেন ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা কেমন হলো এটা জানার উছিলায় গেলে নিশ্চয়ই খারাপ দেখাবে না। ভাবনা মাথায় আসতেই গাড়ি ঘুরিয়ে নিল রিফাত। সোজা সুকন্যা গার্লস হোস্টেলের সামনে গাড়ি থামায়। ঘড়ি দেখল রাত 11টা। দ্বিধা নিয়ে গাড়িতে বসে থাকে রিফাত। এত রাতে এভাবে চলে আসা কি ঠিক হয়েছে? আর স্বল্প পরিচিত একজনের কাছে এভাবে আসাটা কি সমুচিত কাজ? রিফাত বেশ লজ্জিত হলো নিজের কাজে, কিন্তু কেন যেন মেয়েটার সাথে আলাপ করার লোভ সংবরণ করতে পারছে না। কিছু একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে। ওর পুরো ঘটনা না জেনে শান্তি পাবে না, আপাতত এইটুকু বুঝতে পারছে। রিফাত গাড়ি থেকে নেমে হোস্টেলের দিকে তাকালো। 10 তলা বিল্ডিং এর পুরোটাই প্রায় আলোকিত। ঢাকা শহরে এত তাড়াতাড়ি কেউ ঘুমায় না, তবে হোস্টেলের কিছু নিয়ম আছে। এত রাতে নিশ্চয়ই কোনো মেয়ের বাইরে বের হওয়া এলাও না, আর এলাও হলেও এই সময় কি মেঘা নামবে নিচে? রিফাত মোবাইল বের করে টের পেল কি বেকুবের মতো কাজ করেছে সে। মেঘাকে ডাকবে কি করে? রিফাতের মনে হলো মেঘার ফোন নাম্বার বা হোস্টেলের রুম নাম্বার কোনো কিছুই জানা নেই তার। গতদিন কোনো তথ্য দেয়নি মেয়েটা, আরও বোকার মতো কিছু জানতে চায়নি। তাহলে উপায়? একবার ভাবলো ফিরে যায়। পরক্ষণেই মনে হচ্ছে এত কষ্ট করে এসে ফিরে যাবে। একবার চেষ্টা করলে ক্ষতি কি?
রিফাত হোস্টেলের গেটে দারোয়ানকে ডাকে। মেঘা নামের অ্যাডমিশন ক্যান্ডিডেটকে ডেকে দিতে বললে দারোয়ান আকাশ থেকে পড়ে, জানায় এই নামে কোনো ছাত্রী এখানে থাকে না। আরে মামা, থাকে একজন। সেদিন আমি তাকে এই গেটে নামিয়ে দিয়েছি, তাকে ভেতরে ঢুকতে দেখেছি। আপনি একটু ভালো মতো খোঁজ করেন। তাহলে আপনি নাম ভুল করছেন মামা, কারণ আমি এই নামে কাউকেই চিনি না। আর ভর্তি পরীক্ষা তো মেলা জনে দিছে, আমি কারে খোঁজ করবো? মেয়েটার মাথায় লম্বা চুল আছে, একটু শ্যামলা মতন, গোলগাল মুখ, বড় বড় চোখ, পাতলা ঠোঁট। মনে করে দেখেন মামা। দারোয়ান হেসে দিল। এমন কেউ এখানে থাকে না মামা। বিশ্বাস না হইলে আপনি এন্ট্রি বই দেখেন, কে আসে কে যায় সব নাম লেখা আছে। রিফাত পুরো এন্ট্রি বই দেখে মেঘা নামের কাউকে খুঁজে পেল না। মন যতটা খারাপ হলো তার চাইতে বেশি অবাক হলো। মেয়েটা ওকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? ঢাকার সবগুলো পাবলিকে চান্স পাওয়ার পরও শোভা ভর্তি হলো ঢাকা থেকে কিছুটা দূরের JU-তে। এখানেও নিজের পছন্দ মতো প্রথম সারির সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সব বাদ দিয়ে এক জায়গায় ভর্তি হওয়ার জন্য অবশ্য এটাই প্রধান কারণ না। শোভা চেয়েছে বাসা থেকে দূরে থাকতে, তাতে ওর বাবা আর ভাই বোনেরা স্বস্তিতে থাকতে পারবে। ও থাকতে ঘরে যে গুমোট ভাবটা থাকে সেটা ওর দূরে থাকাতে কেটে যাবে। তাছাড়া নিজেকে গুছিয়ে নিতে একা থাকা জরুরি। গত 2 বছরের বেশি সময়ও প্রায় ঘরবন্দি হয়ে থেকেছে। কলেজে বাধ্য হয়ে যে সময়টুকু থাকতে হয়েছে সেটুকু বাদে বাইরে বের হয়নি বললেই চলে। বাসায় কেউ ওর সাথে কথা বলতো না, বাইরের কারোর সাথে মেশা বারণ। ওর কাজ ছিল একটাই, মন উজাড় করে পড়ালেখা চালিয়ে যাওয়া। ও সেটাই করেছে। এখন খোলা হাওয়ায় শ্বাস নেওয়াটা জরুরি হয়ে গেছে, আর এর জন্য JU থেকে বেটার প্লেস আর নেই। প্রথম সুযোগেই শোভা হোস্টেলে সিট নিয়ে ফেলেছে। বাবা কোনো রাগ করেনি, আর মাকে বুঝিয়ে বলতেই মেনে নিল। হয়তো ওরা একটু আলাদা থাকতে পেরে হাঁপ ছেড়ে বেঁচেছে। বাবা মাকে খুব একটা দোষ দেয় না শোভা, ওর জন্য ওদের কম কষ্ট পেতে হয়নি। হুট করে নিজের দীর্ঘদিনের বাসস্থান ছেড়ে এই শহরে থিতু হওয়া চারটিখানি কথা নয়। নিজেদের পৈতৃক ব্যবসা ছেড়ে 10টা 5টা চাকরি করাটাও সহজ না। বাবা সেটাও করছে ওর জন্য। মফস্বলের বনেদি বাড়ির চাঁদরেল মানুষটা যখন চাকরিতে চাকর খাটতে যায় দেখে একদম ভালো লাগে না শোভার। আর মায়ের কষ্টই বা কম কিসে? আগে লোকে মায়ের কাজ করতো, এখন মা নিজ হাতে সংসারের কাজ করে। এই অল্প দিনেই যেন মা বুড়িয়ে গেছে। ভাইটা স্কুল পেরিয়ে কলেজে উঠলো, আর বোনটা ক্লাস 9। ওরা প্রায় মন খারাপ করে থাকে। এই শহরে অনেকেই আছে, তবুও যেন কেউ নেই ওদের। পরিচিত লোকের মধ্যে গেলে আলাপ ঘুরে ফিরে শোভাতে এসে আটকে যায়। তাই কাছের দূরের সব আত্মীয়দের থেকে দূরে থাকে ওরা। বেড়ানোর জায়গা নেই, কথা বলার মানুষ নেই। শহুরে ছেলে মেয়েদের সাথে মেশা বারণ। সবচেয়ে বড় কথা, মফস্বলের খোলামেলা বড় বাড়ি ফেলে ওদের থাকতে হচ্ছে এই 2 রুমের খুবছি ঘরে। সব মিলিয়ে ওরা একদমই ভালো নেই। শোভাকে তাই সরে আসতে হয়। এটাই হয়তো যাওয়ার ঈশ্বর প্রদত্ত পথ মনে হয় ওর কাছে। আর সেজন্যই গাছগাছালিতেই ভরপুর ক্যাম্পাসটা শোভার ভীষণ ভালো লাগে। হোস্টেলে ওর 3 বেডের খুবছি ঘরটা স্বর্গ মনে হয়। 3 তলায় নিচের রুমে বসে বৃষ্টির দিনে পুকুরের পানিতে ছন্দময় বৃষ্টি পড়ার দৃশ্য দেখা ওর জন্য আশীর্বাদের মতো লাগে। টুকটাক শখের জিনিস ক্যাম্পাসেই পাওয়া যায়, সেসব কিনে কিনে শোভা ঘরের কোণ সাজায়। একা একা পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ায়, স্মৃতি স্তম্ভ দেখে। দুপুরে নিঝুম বৃষ্টিতে পুকুর পাড়ে বসে বৃষ্টি স্নান করে। স্নিগ্ধ কোমল বিকেলগুলো উঁচু উঁচু গাছ দেখতে দেখতে হেঁটে বেড়ায় অনেকটা পথ। চায়ের দোকানে বসে চা খায়। মাঝে মাঝে গভীর রাতে হলের ছাদে উঠে আকাশ দেখে, তারা গোনে। ক্যাম্পাসে এখনো কেউ চেনেনি ওকে, তাই স্বস্তি বোধ করলেন ভিতর ভিতর ঘাবড়ে থাকে। তবুও অদ্ভুত পাগলামিতে ঘিরে থাকা দিনগুলো মন্দ কাটে না শোভার। আসলে বাবা মায়ের চোখের আড়ালে এসে যেটা হলো, শোভা যেন খোলস মুক্ত হলো। ঘটনার অনেক দিন পার হয়েছে, এখন হঠাৎ লোকে ওকে চিনে ফেলে না। ভার্সিটিতে পড়তে এসে কনফিডেন্স খানিকটা বেড়েছে। ফলশ্রুতিতে শোভা একটু একটু করে প্রজাপতির মতো ডানা মেলতে শুরু করেছে। পড়ালেখায় ভালো বলে শিক্ষকরা একটু আলাদা নজরে দেখছে ওকে। ক্লাসের ছেলে মেয়েদের সাথে মিশে যাচ্ছে অনায়াসে। হই হুল্লোড়ের মাঝে ওর সময় যেন চোখের পলকে কেটে যায়।
এই যে একটু স্বাধীনতার স্বাদ পেয়েছে বলেই মনটা ভীষণই ভালো লাগছে ওর আজকাল। আপনাতেই গুনগুনিয়ে সুর বাজছে, যেন অনেকটা শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়া। শৈশবের কিছু অভ্যেসও ফেরত আসছে, এই যেমন গান গাওয়া। সুরেলা গলা ছিল বলে স্কুলে থাকতে টিচার ডেকে নিয়মিত রেওয়াজ করে গান শিখেছিল। পরবর্তীতে পড়ালেখার চাপে জীবন থেকে গান হারিয়ে গেল। এই সুন্দর পরিবেশে থাকার কারণেই হয়তো পুরনো ইচ্ছে মাথা চাড়া দিচ্ছে। সেই শখ ফিরে আসছে মনে। মাঝে মাঝে মোবাইলে গান রেকর্ড করে শুনে অবাক হচ্ছে। সুর, তাল, লয় সবই তো ঠিক ধরতে পারছে। গলাটাও শুনতে খারাপ লাগছে না। গভীর রাতে পড়ার টেবিলে গুনগুন করতে করতে চুপ হয়ে যায় শোভা। একটা ভয়ঙ্কর পরিকল্পনা মনের কোণে উকি দিয়ে যাচ্ছে, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। সেই চেষ্টা কি একবার করে দেখবে? কিন্তু বাবা কি মেনে নেবে?